নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরিদ হোসেন। ডক্টর ফরিদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতে যেটি জানতে চাইব যে 1 মাসে 282 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। এটা কি আসলে শান্তি চুক্তির নামে লুকানো স্থায়ী আগ্রাসনের কোনো ইঙ্গিত দিচ্ছে? কি মনে করছেন আপনি? আমাকে যুক্ত করার জন্য অনেক ধন্যবাদ। একটি বিষয় যে স্পষ্ট, যেটি হলো যে এই শান্তি চুক্তি সেটি কিন্তু আপনি আপনার যেমনটি বলছিলেন সেটি বহুবার লঙ্ঘিত হয়েছে। এবং আমরা যদি দেখি যে গত 24 ঘন্টার মধ্যেও বেশ কয়েকজন কিন্তু নিহতের খবর পাওয়া গেছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হলো যে আপনি যদি দেখেন সেটি হলো যে ইসরায়েল অ্যাকচুয়ালি গাজার যে পূর্ণ নিয়ন্ত্রণ সেটি কিন্তু নিয়েছিল। এবং আপনি যদি দেখেন এখনো পর্যন্ত কিন্তু যে গাজার প্রায় 53% কিন্তু আহ, ইসরায়েলি বাহিনীর দখলে রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো যে আপনি দেখেন যেটি হলো যে তারা কিন্তু যে ইয়েলো লাইন এর কথা বলেছে সেটি হলো যেটি ক্রস করা যাবে না। এবং আইডিএফ কিন্তু ইয়েলো লাইনের বাইরে গিয়েও কিন্তু তারা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। আপনি দেখবেন যে যুদ্ধবিরতির পর পর থেকে এই পর্যন্ত প্রায় 1500-র মতো আহ, যদি বলেন যেটি হলো যে বেসামরিক স্থাপনা কিন্তু ধ্বংস করা হয়েছে, যার মধ্যে অধিকাংশই কিন্তু আপনি বেসামরিক নাগরিকদের আহ, বাড়ি সম্পত্তি রয়েছে। সো এই ক্ষেত্রে স্পষ্ট যেটি বলা যাচ্ছে সেটি হলো যে ইসরায়েল এই জায়গায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইতিমধ্যে, এবং সেটি কিন্তু অব্যাহত রয়েছে। সো সেই জায়গা থেকে আমরা কিন্তু বলতে পারি সেটি হলো যে আসলে যে এই যুদ্ধবিরতি সেটি খুব নাজুক অবস্থানে রয়েছে। এবং এটিকে আপনি যদি বলেন যেটি হলো যে যুদ্ধবিরতি আহ ইতিমধ্যে কার্যকর নয়, সেটিও কিন্তু আপনার বললে কিন্তু আপনার সমীচীন হবে। ডক্টর ফরিদ হোসেন, যেমনটি আপনি বলছিলেন যে খুবই নাজুক অবস্থার মধ্যে রয়েছে, তাহলে যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে যুক্তরাষ্ট্র বা আরব দেশগুলো কেন কোনো ধরনের কার্যকর পদক্ষেপ নিচ্ছে না? একটি বিষয় দেখেন যে ডোনাল্ড ট্রাম্পও কিন্তু ইতিমধ্যেই কিন্তু গত সপ্তাহে কিন্তু সে বলছে সেটি হলো যে গাজার পরিস্থিতি নাকি ভালোর দিকে এগোচ্ছে। এবং আহ, আহ, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প আশাবাদী যেটি হলো যে মিলিশিয়া আহ, বা বহুজাতিক যে বাহিনী সেটি কিন্তু খুব দ্রুত মোতায়েন হবে। এবং এই বহুজাতিক বাহিনীতে আমরা যেটি জানি সেটি হলো যে টার্কি থেকে শুরু করে ইউএই এবং ইজিপ্টের মিলিটারি ফোর্সরা থাকবে। সো এই এই জায়গায় আপনার আপনার যদি দেখি যেটা হলো যে বিশ্ব রাজনীতি বা বিশ্ব রাজনৈতিক নেতৃবৃন্দ, ইভেন আপনি যদি বলেন যে মিডল ইস্টের যারা পলিটিক্যাল এলিটস রয়েছে, তারা কিন্তু বরাবরই কিন্তু তাদের যে অবস্থান, বিশেষ করে ফিলিস্তিনি নাগরিকদের জানমাল নিরাপত্তা, তাদের মানবাধিকার রক্ষার যে পক্ষে যে তাদের অবস্থান, সেটি কিন্তু বরাবরই খুবই খুবই দুর্বল অবস্থান আপনি বলতে পারবেন। সেটি হলো যে বিবৃতি বা ব্যাখ্যা বা অনুরোধের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। সো এই জায়গায় যদি খুব দ্রুত, আমরা যেটি জানি যেটি হলো যে প্যারামিলিশিয়া বাহিনী বা আমরা যেটি বলি যে যে ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স, যেটি আইএসএফ নামে পরিচিত, এবং ডোনাল্ড ট্রাম্পের যে প্রস্তাবিত 20 দফা যে শান্তি চুক্তির আহ, সেটি 15 নম্বর দফা ছিল, সেটি যত দ্রুত মোতায়েন হবে তত মঙ্গল হবে। আদারওয়াইজ আপনি যদি দেখেন যেটি হলো যে ইসরায়েলি বাহিনীর যে এই এই যে আগ্রাসন, বিশেষ করে তাদের যে এই ভূমি দখল এবং সেই জায়গায় হত্যাযোগ্য, সেগুলো কিন্তু বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে আমি মনে করছি। জি, ডক্টর ফরিদ হোসেন, আমরা যেমনটি দেখেছি যে গাজাবাসী বেশ মানবিক সংকটের মধ্য দিয়ে দিন পার করছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় তাদের দৈনন্দিন জীবন প্রায় স্থবির। তারা খাদ্য সামগ্রীও পাচ্ছে না। আহ, এই সংকটের আসলে শেষটা কোথায়? আমি যেমনটি বলছিলাম সেটি হলো যে হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, যেটা হলো গাজায় এখনো পর্যন্ত প্রায় 69,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এবং আপনি যদি দেখেন যেটা হলো যে রাফা ক্রসিং থেকে শুরু করে অন্যান্য যে বিশেষ করে খাদ্য সামগ্রী এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের যে আপনার যে ট্রান্সপোর্টেশন যে ওয়েজ গুলো রয়েছে, যে পথগুলো রয়েছে, সেগুলো কিন্তু এখনো পর্যন্ত বন্ধ। সেগুলো এখনো পর্যন্ত কি ইসরায়েলি বাহিনীর দখলে রয়েছে। এবং ইসরায়েলি বাহিনী এখনো কিন্তু সীমিত আকারের ত্রাণ এবং জরুরি চিকিৎসা সেবা সামগ্রী সেগুলো কিন্তু গাজায় প্রবেশের অনুমতি দিচ্ছে। তবে এই জায়গায় কিন্তু একটি বড় অস্পষ্টতা রয়েছে। আমি 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 আসলে পুরোপুরি বলতে পারবো না যেটি হলো যে আসলে কি হতে যাচ্ছে। কারণ মানুষজনের যে সাফারিং সেটি কিন্তু আহ, বেড়েছে। কারণ আপনি জানেন সেটি হলো যে গাজায় এখন বিভিন্ন যারা উদ্বাস্তু হয়ে, বিশেষ করে গাজা
থেকে চলে গিয়েছিল, তারা কিন্তু তাদের নিজ নিজ বাড়ি এবং বসত বাড়িতে কিন্তু ফেরত এসেছে, এবং অনেকে কিন্তু এখনো পর্যন্ত আসছে, এবং তারা কিন্তু আপনি যদি দেখেন যে অনেকেই কিন্তু তারা এই ক্যাম্প ছেড়ে তাদের নিজের বাড়ি ঘরের দিকে আসতে শুরু করেছে। সো আরেকটি ওই বিষয় জানতে চাই যে জায়গায় ইরান ইসরায়েলের এই সংঘাত দীর্ঘ হলে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা কি বিপন্ন হবে, কি মনে করছেন আপনি? আপনি দেখেন যেটি হলো যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু খুব আহ, আপনি যদি বলেন যেটি হলো যে জোরসুরে কিন্তু মধ্যপ্রাচ্যে তার যে মিত্রগুলো রয়েছে তাদের তাদের সাথে কিন্তু সম্পর্ক বৃদ্ধি কিন্তু সে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, এবং আগামী সপ্তাহে আমরা যেটি জানি সেটি হলো যে মোহাম্মদ বিন সালমান কিন্তু আপনার ওয়াশিংটনে যাবে, ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করবে। এবং অন্যদিকে খুব গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, সেটি আপনি যদি দেখেন যেটি হলো যে সিরিয়ার প্রেসিডেন্টের সাথে যে ট্রাম্পের সম্প্রতি বৈঠক, বা প্রেসিডেন্ট আহমেদ সারা কিন্তু এবং ট্রাম্পের সাথে একমত পোষণ করেছেন, সেটি হলো যে তারা কিন্তু আইএস বিরোধী যে ইন্টারন্যাশনাল যে জোট রয়েছে সেটিতে যোগ দেবে, এবং সিরিয়া কিন্তু সেই জায়গায় এই ওয়াশিংটনের সাথে একযোগে কাজ করবে। সো এই জায়গায় মধ্যপ্রাচ্যে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে বিশেষ করে যারা মিত্র রয়েছে এবং যাদের সাথে ডোনাল্ড ট্রাম্পের বা মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের শত্রুতা ছিল, সেগুলো কিন্তু কমিয়ে আনতে কিন্তু আহ, আপনি যদি বলেন যেটি হলো যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু খুবই তৎপর। সো ওই জায়গায় আমরা যদি বলি সেটি হলো যে এই সৌদি বিশেষ করে বিন সালমানের সাথে মিটিং এবং সারার সাথে মিটিং, সেগুলো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে তার যে আপনার উপস্থিতি বা তার যে প্রভাব বিস্তার বা তার যে সম্পর্ক উন্নয়নের যে পদক্ষেপ, সেটি কিন্তু আরো স্পষ্ট করছে। আহ, জি, ডক্টর এই ফরিদ জন্য হোসেন, আমরা বুঝতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।